দিল্লি সিরিজের এই দ্বিতীয় পর্বে আজ আমাদের গন্তব্যস্থান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দ্য রেড ফোর্ট। অসাধারণ সুন্দর কারুকার্য করা এই কেল্লার ভেতরে ছিল মমতাজ মহল, রং মহল, দেওয়ানি আম, দেওয়ানি খাস, খাস মহল, মতি মসজিদ ইত্যাদি আরও বহু মহল। এই স্থানেই ছিল সেই জগৎ বিখ্যাত ময়ূর সিংহাসন আর কোহিনূর। আজকের ভিডিওতে থাকলো আপনাদের জন্য ভ্রমণ সংক্রান্ত নানান তথ্য। সঙ্গে থাকুন। লালকেল্লা যাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো দিল্লি মেট্রো। আপনি ভায়োলেট লাইন ধরে লালকেল্লা স্টেশনে নামতে পারেন। স্টেশন থেকে বেরিয়েই মাত্র 2-3 মিনিট হাঁটলেই আপনি কেল্লার মেন গেটে পৌঁছে যাবেন। এছাড়াও ইয়েলো লাইনের চাঁদনি চক মেট্রো স্টেশনে নেমেও একটু হেঁটে বা রিক্সা করেও খুব স্বল্প সময়ে লালকেল্লা পৌঁছানো সম্ভব। এবার আসি এন্ট্রি টিকিট আর টাইমিংয়ের ব্যাপারে। মনে রাখবেন, লালকেল্লা কিন্তু সোমবার বন্ধ থাকে, বাকি দিনগুলো খোলা থাকে সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। টিকিট কাটার জন্য বেস্ট ওয়ে হলো অনলাইন। সেক্ষেত্রে টিকিটের ভাড়াও পড়ে মাত্র 35 টাকা, যা অফলাইনে 50। ভিডিও বানানোর জন্য কেল্লার ভেতরে ক্যামেরা অ্যালাউড, তার জন্য আলাদা করে কোনো চার্জেস নেওয়া হয় না। তবে ট্রাইপড নিয়ে গেলে আলাদা পারমিশন নিতে হবে। ভেতরে হাঁটা প্রচুর, তাই আরামদায়ক জুতো পরে আসাই ভালো। শাহজাহান এই কেল্লার নামকরণ করেছিলেন কিলাই মুবারক, কিন্তু দুর্গের এই লাল রঙের কারণে লোকমুখে এই কেল্লার নাম পরিবর্তন হয়ে হয় রেড ফোর্ট বা লালকেল্লা। 350 বছরেরও বেশি পুরনো এই কেল্লাটির চারিদিকে জল ছিল, আর তাতে কুমির ছাড়া থাকতো প্রতিরক্ষার জন্য। এই যে প্রবেশদ্বারটি দেখতে পাচ্ছেন, তার অপর নাম লাহোরি গেট। লাহোরের দিকে মুখ হওয়ার জন্য এই নাম। এই গেট দিয়েই সম্রাট প্রবেশ করতেন, রাজদূতরা আসতেন আর উৎসবের শোভাযাত্রা আরম্ভ হতো। লাহোরি গেট দিয়ে ঢুকতেই আপনাদের চোখে পড়বে এই ছাত্তা চক। এটা হলো মুঘল সাম্রাজ্যের ইতিহাসে প্রথম কাভার্ড বাজার। আগের সব ফোর্টেই বাজারগুলো ছিল ওপেন এরিয়াতে। সেই সময় এই বাজারে পাওয়া যেত সোনা, রূপো, মূল্যবান রত্ন, রেশম, আতর, সব মিলিয়ে একেবারে রাজকীয় ব্যাপার। মহিলাদের জন্য তৈরি হওয়া এই বাজারটি আগে এই দুধারের ওপরের অংশেও বসত। পুরো বাজার অঞ্চল জুড়ে প্রপার ভেন্টিলেশনের ব্যবস্থাও করা হয়েছিল। মুঘল দরবারের বিলাসিতার ছাপ আজও রয়ে গেছে এই আধুনিক বাজারের মধ্যে। সামনের এই সাদা রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, তা হলো নহবতখানা। একসময় এর ওপরের তলায় বসে দক্ষ বাদক দল নির্দিষ্ট প্রহরে বড় বড় ঢোল, সানাই আর নহবত বাজাতেন। সেই থেকেই এর নাম হয়েছে নৌবতখানা। কোনো বিশেষ উৎসব বা সম্রাট যখন কেল্লায় প্রবেশ করতেন, তখন এখান থেকেই বাদ্যযন্ত্রের সুরে তাকে স্বাগত জানানো হতো। এটি দিওয়ানি আম। সম্রাট শাহজাহান এখানে বসেই আম জনতার সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমস্যার ব্যাপারে জানতেন ও বিচার করতেন। দিওয়ানি আমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, যেদিক থেকেই দেখবেন সেদিক থেকেই এর প্রতিটি পিলার আপনি দেখতে পাবেন, এবং সম্রাট শাহজাহানের সিংহাসনটি এই দেওয়ানি আমের সব দিক থেকেই স্পষ্ট দেখা যায়। এখানে যে সাদা মার্বেলের সিংহাসনটিতে বসে সম্রাট আম জনতার সঙ্গে কথা বলতেন, সেই সিংহাসনটি আজও একইভাবে সংরক্ষিত আছে। বিভিন্ন দামি রত্নখচিত এই অপূর্ব সুন্দর সিংহাসনটির নিচের এই অংশটিতেই বসতেন সম্রাটের ওয়াজির। সিংহাসনটিতে মার্বেলের ওপর যে রঙিন কারুকার্য করা আছে, সেগুলো কোনো রং ছিল না, সেগুলো ছিল বিভিন্ন দামি পাথর। যেমন সবুজটি ছিল মালাকাই পাথর, লালটি রুবি এবং অরেঞ্জটি কর্নেলিয়ান। এই কাজগুলোকেই বলা হতো মিনাকারি ওয়ার্ক। সিংহাসনটার ছাদটা বেঙ্গল রূপ শৈলীতে নির্মিত। সিংহাসনের পেছনের দেওয়ালটি
রঙিন পাথর খচিত চমৎকার প্যানেল দিয়ে সজ্জিত, যেখানে ফুল আর পাখির চিত্র ফুটে উঠেছে। এই ধরনের আর্ট ফর্মকে পিয়েত্রাদুরা বলে। জানা যায় ফ্লোরেন্সের রত্নকার অস্টিন দি বোর্দো এই কাজগুলো করেছিলেন। লাল কেল্লার উত্তর দিকে অবস্থিত এই হায়াত বখশ বাগ বা জীবনদায়ী উদ্যান। আগে এই সমগ্র উদ্যানটিতে জীবনদায়ী সমস্ত গাছ থাকত। এই বাগানের দুই প্রান্তে দুটো মার্বেল প্যাভিলিয়ন আছে, যাদের নাম সাওয়ান ও ভাদো। মুঘল স্থাপত্যের এক অনন্য বৈশিষ্ট্য হল প্রকৃতির সাথে স্থায়িত্বের মিলন, আর এই দুটো ভবন তার শ্রেষ্ঠ উদাহরণ। ক্যালেন্ডারের দুটো বর্ষার মাস শ্রাবণ ও ভাদ্র নাম অনুসারে এই নামকরণ করা হয়েছিল। এই দুই প্যাভিলিয়নের মাঝে রয়েছে একটা বিশাল জলাধার, যা একসময় নেহেরে বেহেস্তের জলে পূর্ণ থাকত। এই দুটো জায়গা থেকেই সম্রাটরা বৃষ্টি উপভোগ করতেন। শ্রাবণ মাসে যে দিক থেকে বৃষ্টির ছাট আসে, সাওয়ানে সেই দিকটাই দেওয়াল দিয়ে বন্ধ করা। অন্যদিকে ভাদোও একই প্রকারে তৈরি। সাওয়ান আর ভাদোর ঠিক মাঝে অবস্থিত এই মহলটি জাফর মহল। এটিকে 1842 সালে তৈরি করেন শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। লাল বেলে পাথরের এই সুন্দর স্থাপত্যটি মূলত ছিল সম্রাটের এক প্রিয় বিশ্রামের জায়গা, যার চারপাশে ঘিরে থাকত নেহেরে বেহেস্তের ঠান্ডা জল। একেবারেই ভগ্নপ্রায় অবস্থার এই মহলটি আজও মুঘল সাম্রাজ্যের শেষ দিনগুলোর এক নীরব ও বিষণ্ণ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। 1857 সালে ইংরেজরা এই জায়গাটিকে দখল করে নেয় এবং বাহাদুর শাহ জাফরকে বন্দি করে রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া হয়। জাফর মহলের ঠিক উল্টো দিকেই রয়েছে হীরা মহল। এখানে হাওয়া খাওয়ার জন্য সম্রাট ও রাজ পরিবারের মানুষেরা আসতেন। এটি শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ তৈরি করিয়েছিলেন। এই হীরা মহলের মতো হুবহু দেখতে আরও একটি মহল ছিল, যার নাম মতি মহল। কিন্তু 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় এই মহলটি ধ্বংস হয়ে যায়। হীরা মহল থেকে সোজা এগোলেই দেখতে পাবেন এই অষ্টভুজাকৃতির মিনারটি, যা ছিল সম্রাটের একান্তে সময় কাটানোর এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আলোচনার জায়গা। এই শাহ বুর্জের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো কেল্লার ভেতর দিয়ে বয়ে যাওয়া নেহেরে বেহেস্ত এই স্থান থেকেই আরম্ভ হয়েছিল। যমুনা নদী থেকে জল তুলে এখানে আনা হতো এবং সেখান থেকেই পুরো প্রাসাদে প্রবাহিত হতো। হীরা মহল থেকে একটু এগিয়ে গেলেই চোখে পড়বে শ্বেত শুভ্র মার্বেলের তৈরি এক অপূর্ব শিল্পকর্ম, যার নাম মতি মসজিদ। শাহজাহান যেখানে দিল্লির বিশাল জামা মসজিদে গিয়ে প্রার্থনা করতে পছন্দ করতেন, তার ছেলে সম্রাট ঔরঙ্গজেব নিজের ব্যক্তিগত ইবাদতের জন্য 1659 সালে এই ছোট কিন্তু নিখুঁত মসজিদটি তৈরি করেন। মতি মসজিদের 3টি বিশাল গম্বুজ এবং নিখুঁতভাবে করা কার্ভগুলো দেখতে অসাধারণ লাগে। মসজিদের ভেতরে একটা মার্বেলের হাউস বা অজু করার জায়গা রয়েছে এবং দেওয়ালে খোদাই করা ফুলের নকশাগুলো মুঘল শিল্পকলার একটা অন্যতম নিদর্শন। ব্রিটিশ আমলে এই মসজিদের কিছুটা ক্ষতি হলেও আজও এটি লালকেল্লার ভেতরে তার পুরনো গর্ব নিয়ে দাঁড়িয়ে আছে। এই স্থানটি হলো কেল্লার হামাম বা স্নানাগার। এখানে গরমকালে ঠান্ডা জলে এবং শীতকালে গরম জলে মুঘল রাজবংশের মানুষেরা স্নান করতেন। এটি এখন বন্ধ থাকে, তাই ভেতর থেকে দেখার কোনো সুযোগ নেই। সামনের এই মহলটি দেওয়ানি খাস। এটি ছিল বিশেষ ব্যক্তিদের সঙ্গে সম্রাটের সাক্ষাতের জায়গা। সমগ্র মহলটি শ্বেত পাথরের অপূর্ব কারুকার্য এবং দামি রত্ন ও সোনায় মোড়ানো। আজও মহলটির দেওয়ালের যে কারুকার্য আমরা দেখতে পাই, তা দেখে তাজ্জব বনে যেতে হয়। আজ মহলটিতে এত রত্ন ও সোনা না থাকলেও ভালোভাবে দেখলে বেশ কিছু জায়গায় এখনও সোনার প্রলেপ লেগে থাকতে দেখা যায়। শাহজাহানের 1150 কেজি ওজনের সোনার ময়ূর সিংহাসন যাতে কোহিনূর হিরে লাগানো ছিল, তা এই দেওয়ানি খাসেই ছিল। পরবর্তীকালে নাদির শাহ এই সিংহাসনটি লুট করে নিয়ে যায়। বর্তমানে কোহিনূর হিরেটি ব্রিটেনে এবং নাদির শাহের মৃত্যুর পর ময়ূর সিংহাসনটিরও সোনা
এবং মূল্যবান রত্নগুলো লুটপাট করে নেওয়া হয়েছিল। এই প্রাসাদটি ছিল মুঘল সম্রাট শাহজাহানের ব্যক্তিগত বাসভবন। যমুনা নদীর দিকে মুখ করা এই বিশাল মার্বেল পাথরের স্থাপত্যটি মূলত 3টি ভাগে বিভক্ত। তসবিহখানা, যেখানে সম্রাট একা প্রার্থনা করতেন, খোয়াবগা বা তার শয়নকক্ষ, এবং বৈঠকখানা, যেখানে তিনি তার অত্যন্ত ঘনিষ্ঠ মন্ত্রী বা পরামর্শদাতাদের সঙ্গে গোপন আলোচনা করতেন। একসময় থাকা এই প্রাসাদের গায়ে সোনার প্রলেপ বা মূল্যবান কারুকার্য আজ ফ্যাকাশে হয়ে গেলেও তার আভিজাত্য এখনো স্পষ্ট বোঝা যায়। প্রাসাদটির সঙ্গে জুড়ে রয়েছে বিশাল একটা ব্যালকনি, যাকে বলা হতো মুসাম্মান বুর্জ। এখানেই সম্রাট প্রতিদিন ভোরবেলা দাঁড়িয়ে সাধারণ মানুষকে প্রথমবারের মতো দর্শন দিতেন, যাকে ইতিহাসে ঝারকা দর্শন বলা হয়। যমুনা নদীর ঠান্ডা হাওয়া এবং নেহেরে বেহেস্তের জল বয়ে যাওয়ার শব্দে খাসমহল সেই সময় বাস্তবেই স্বর্গীয় পরিবেশ তৈরি করত। এই নিচের দিকের গুপ্ত রাস্তাটি দিয়েই যখনই শাহজাহানের আগ্রা যাওয়ার প্রয়োজন পড়ত, তিনি নদী পথে আগ্রা যেতেন। এই পথ দিয়েই দ্বিতীয় বাহাদুর শাহ জাফর পালিয়ে গেছিলেন যখন ইংরেজরা এই কেল্লা আক্রমণ করেছিল। খাসমহল ছাড়িয়ে একটু এগোলেই এই রংমহল। এটি মূলত সম্রাট শাহজাহানের রানীদের মহল, যাকে হেরেম বা হারেমও বলা হতো। রংমহলের সামনের এই বিশাল ফোয়ারাটি সেই সময়কার। এছাড়াও রংমহলকে ঠান্ডা রাখার জন্য এর গ্রাউন্ড ফ্লোরে বিশেষ প্রক্রিয়ায় যমুনা নদী থেকে জল আনার ব্যবস্থা ছিল, যাতে এই অন্দরমহল সব সময় থাকতো ঠান্ডা। মূলত ন্যাচারাল এসির কাজ করত এই জল সংরক্ষণের পদ্ধতি। মহলটির ভেতরেও একটা ফাউন্টেন ছিল। তখন মহলের পেছনের দিক দিয়েই যমুনা নদীর গতিপথ থাকায় নদীর ঠান্ডা হাওয়া আসতো এই মহলে। মহলের প্রায় সব অংশেই এই ক্যানেল রয়েছে, যাকে নেহেরে বেহেস বা নেহেরে জান্নাতও বলা হয়। রংমহল থেকে সোজা এগোলেই মুমতাজ বেগমের মহল। যমুনা নদীর পার ঘেঁষে লাল কেল্লার প্রাসাদের সারিতে যে ভবনটি আভিজাত্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে, সেটি মুমতাজ মহল। সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজের জন্য এই মহল তৈরি করলেও 1631 সালে কেল্লা তৈরির কাজ শেষ হওয়ার আগেই তিনি চিরবিদায় নেন। এই প্রাসাদটি ছিল মূলত মুঘল জেনানা বা হারেমের প্রধান অংশ, যেখানে রাজ পরিবারের মহিলারা বসবাস করতেন। ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই বাড়িগুলো স্বাধীনতার আগে সৈন্য ব্যারাক হিসেবে ব্যবহৃত হতো, যা এখন 3টে মিউজিয়ামে পরিণত হয়েছে। প্রথমটি হলো সিপাহী বিদ্রোহ মিউজিয়াম। এখানে সিপাহী বিদ্রোহে ব্যবহৃত বিভিন্ন জিনিস যেমন বন্দুক, কামানের গোলা, পোশাক প্রভৃতি সংরক্ষিত আছে। দ্বিতীয়টি স্বতন্ত্র সংগ্রাম মিউজিয়াম। এই মিউজিয়ামটা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতির উদ্দেশ্যে বানানো। আর তৃতীয়টা ক্রান্তি মন্দির, নেতাজি সুভাষচন্দ্র বসু মিউজিয়াম। এটি সুভাষচন্দ্র বসু এবং আইএনএর স্মৃতির উদ্দেশ্যে বানানো। যদিও মেনটেনেন্সের কারণে রেড ফোর্টের ভেতরের সমস্ত মিউজিয়ামই বন্ধ ছিল, তাই আমরা এর ভেতরে ঢুকতে পারিনি। আমাদের লালকেল্লা ভ্রমণ এখানেই শেষ হলো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, এরকম ভ্রমণ সংক্রান্ত ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিও হুমায়ুন টোম্ব সংক্রান্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।